আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ। আজকে আমরা কি নিয়ে কথা বলব? আজকে আমরা কথা বলতে পারি IELTS এ কিভাবে বেশি হাই ব্যান্ড স্কোর পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। আ আমরা তো জানি বাংলাদেশের এভারেজ স্কোর হচ্ছে 6 and 6.5 বেশিরভাগই 6 পেয়ে থাকেন। হ্যাঁ, এখন আমরা আসলে কত টার্গেট রাখতে পারি? বেশি এভারেজের কথা চিন্তা করি। আমরা টার্গেট রাখতে পারি 7। হ্যাঁ, 7 একটা ভালো হাই স্কোর। হ্যাঁ। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। এই স্কোরটা যদি কেউ অর্জন করতে পারে মোটামুটি বিশ্বের যেকোনো ভালো ইউনিভার্সিটিতে সে চান্স পেতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এটা নিয়ে আলোচনা শুরু করি। আলোচনাকে আমরা ২ অংশে ভাগ করতে চাচ্ছি। প্রথম অংশে আমরা আলোচনা করব যে আমাদের আসলে যাত্রাটা কিরকম ছিল। হ্যাঁ। বিশেষ করে তুমি তো অলরেডি 7 পাইছো IELTS এ। তোমার যাত্রাটা এখানে বেশি প্রাসঙ্গিক। সো আমরা এখান থেকে শুরু করি ১ম। আমার ১ম প্রশ্নটা থাকবে এটা যে IELTS যাত্রায় 7 পাওয়া, এটা কি আসলে IELTS পরীক্ষা দেওয়ার আগে শুরু হইছে? নাকি IELTS সম্পর্কে জানার আগেই শুরু হচ্ছে? এটা অবশ্যই IELTS আ সম্পর্কে IELTS সম্পর্কে IELTS সম্পর্কে শুনেছি একেবারে ছোটবেলায়। কিন্তু ওইভাবে জানতাম না যে IELTS পরীক্ষা কি আসে, IELTS পরীক্ষার মডিউল কি, পরীক্ষা কিরকম হয় এগুলো জানতাম না। শুধু জানতাম ওকে বিদেশ যাইতে হইলে IELTS পরীক্ষা দিতে হয়। এখন এর মূলত হচ্ছে যখন ক্লাস 9-10 এ পড়ি, তখন মূলত ইংরেজি ভালোভাবে শেখার যাত্রা শুরু হয়। এবং আমি মনে করি সে সময়ে ইংরেজি শেখার পেছনে যা করেছিলাম, সেগুলোই মূলত আমাকে IELTS এ 7 পেতে সবচেয়ে বেশি সাহায্য করে। আচ্ছা ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমার মনে হয় বাকি সবাইও করতে পারে। যে কারো যদি IELTS টার্গেট থাকে বা এমনিতেই ইংলিশ যদি টার্গেট থাকে তাহলে একটু আগে থেকেই শিখা উচিত। সেটা হতে পারে ক্লাস 9-10 অথবা ক্লাস 11-12 যত আগে তত ভালো। এখন বিষয়টা হচ্ছে কি আমি যখন ইংরেজি শেখার চেষ্টা করেছি, তখন তো আমি IELTS দেবো এরকম ভাবিনি। আমি মূলত একে তো হচ্ছে মানে এসএসসি বা দাখিল পরীক্ষায় ভালো করার জন্য আমাকে ইংরেজিতেও ভালো করতে হবে অন্যান্য সাবজেক্টের মতো। তো A+ পেতে হবে। তো আমার টার্গেট ছিল যে আচ্ছা আমি ইংলিশে A+ পাওয়ার জন্য যা করা দরকার আমি করব। এমনকি কিন্তু আমার ইংরেজির অবস্থা তত ভালো ছিল না। আব যখন প্রি-টেস্ট পরীক্ষা দিই, এটা প্রি-টেস্ট পরীক্ষা মানে কি এসএসসি পরীক্ষার ৩-৪ মাস আগে যে পরীক্ষাটা হয়, তো ওই সময়েও আমার ইংরেজি অতটা ভালো ছিল না। তো তার প তখনও আমি মনে হয় ৫৫ পেয়েছিলাম গ্রামারে, তারপরে হচ্ছে ফার্স্ট পেপারে। তো তো এই মানে এই মার্কসটা তো খুবই মানে বাজে একটা মার্ক। কিন্তু আমি ওই সময় আমি আমার মূলত একটা আমি ভয় পেয়ে গেছিলাম যে ওকে আমার ইংরেজি তো এত খারাপ, তাহলে তো A+ তো দূরে থাক, A তো পাবো না। হুম, তাহলে কি করা যায়? তখন আমি একটা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম যে আমি আর যাই হোক আমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যা আমার সামনে এভেইলেবল এই সবগুলো ম্যাটেরিয়াল আমি one by one পড়বো এবং শেষ করব। তখন আমাদের স্যার ছিলেন, খুব ভালো স্যার খলিল স্যার। তবে আমাদের ইংরেজির টিচার ছিলেন। তো স্যার হচ্ছে আমাদেরকে ভালো ২ টা গাইড সাজেস্ট করেছিলেন। পাশাপাশি আমাদের তো মেইন টেক্সট বুক আছে। তো আমি মূলত শুরু করেছি টেক্সট বুক থেকে আমাদের যে ইংলিশ ফর টুডে হুম। ক্লাস 9-10 ওই টেক্সট বুকের কভার টু কভার আমি পড়েছি। ওখানে ৩-৪ টা মনে হয় ৩-৪ টা কবিতাও ছিল। আচ্ছা ওগুলো আমি এখানে একটা পড়েছি। আমার প্রাসঙ্গিক প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আ আমরা তো অনেকেই মূল বইকে অবহেলা করি। হ্যাঁ, গাইড বইয়ে সরাসরি জাম্প করি। যেমন তুমি একটু আগে নিজেই বলছো যে খলিল স্যার ২ টা গাইড বই সাজেস্ট করছিলেন। হ্যাঁ, পরবর্তীতে অবশ্য বলছো যে মূল বইটাও তুমি শেষ করছো কভার টু কভার। হ্যাঁ। এখন আমার প্রশ্ন এইটা যে আমাদের আসলে কোন জায়গায় বেশি ফোকাস দেওয়া দরকার? যদি কেউ
স্পেসিফিকলি যদি আমরা ইংলিশ নিয়ে কথা বলি, কেউ যদি ইংরেজি শিখতে চায় তাহলে তার কি গাইডে বেশি ফোকাস দেওয়া দরকার নাকি মূল বইয়ে ফোকাস দেওয়া দরকার? মূল বইয়ের মধ্যে কোনটাতে বেশি ফোকাস দেওয়া দরকার? ভাবতে পারেন না? আচ্ছা, আমি আমার অভিজ্ঞতা থেকে আমার যা মনে হয়েছে আমি সেটা বলবো। তো আমি মনে আমি মনে করি যে গাইড বই অবশ্যই সহায়ক। তো কিন্তু আপনাকে যেটা নিশ্চিত করতে হবে যে গাইড বইয়ে তো মূলত প্রশ্নগুলোর উত্তর দেয়া। এখন সবসময় যদি আপনি গাইড বই থেকে আপনি উত্তর শিখে ফেলেন, তাহলে নিজে উত্তর দেয়ার ক্যাপাসিটি কখনো তৈরি হবে না। নিজে নিজে বানিয়ে উত্তর দেওয়ার দক্ষতাটা কখনোই ডেভেলপ করবে না। তাহলে কি করা যায়? তাহলে কি গাইড বই একেবারে বাদ দিয়ে দেব? গাইড বই বাদ দিয়ে দিতে পারলে সমস্যা নাই, আমার আপত্তি নেই। কিন্তু কারো যদি গাইড বই লাগে তাতেও আমি আপত্তি করব না। কিন্তু যে জিনিসটা নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে যে আমি আমার বইয়ের যে প্যাসেজগুলো আছে, এই প্যাসেজগুলো আমি একেবারে ভালোভাবে লাইন বাই লাইন শেষ করব, ওয়ার্ড ফর ওয়ার্ড আমি পড়ব। কারণ এই বইগুলো এমনভাবে সাজানো, বিশেষ করে মানে আমাদের সময় যেরকম ছিল সেটার ব্যাপারে নিশ্চিতভাবে বলতে পারি যে বইগুলো এমনভাবে সাজানো ছিল যে সেকেন্ডারি লেভেলের স্টুডেন্টদের যে ধরনের ইংরেজি ভোকাবুলারি জানা থাকা দরকার, যে ধরনের সেন্টেন্স মেকিংটা তাদের জানা থাকা দরকার, সেই রকম সেন্টেন্স এবং সেই রকম ভোকাবুলারি ওই বইগুলোতে ছিল। এর চেয়ে বেশি অ্যাডভান্সড না, এর চেয়ে কমও না। এবং আমার মনে হয় যে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিতে যে ইংলিশটা থাকে, মোটামুটি সব জায়গায় এই ইংলিশটা দিয়ে আমরা চলে ফিরে খেতে পারবো। আচ্ছা, এরকম। তাহলে এখানে সরি টু কাট অফ, এখানে আরেকটা জিনিস আমার মনে হয় উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে যে প্যাসেজ থেকে প্যাসেজ সলভ করার যে সিস্টেমটা, এটা কিন্তু আইএলসেও আছে। হ্যাঁ, এই দিক থেকে কিন্তু দুইটার মধ্যে সিমিলারিটি আছে। হ্যাঁ। বাট সিমিলারিটিটা হয়তো এত বেশি না, তবে মূল সিস্টেমে সিমিলারিটি আছে, কিন্তু কাঠিন্যর দিক থেকে হয়তো আইএলসেরটা অনেক বেশি কঠিন। বাট এটা অবশ্যই স্টেপ টুয়ার্ড সলভিং আইএলস রিডিং, রাইট? ইয়েস। তো মূলত আমার যেটা মনে হয়েছে যে প্যাসেজ থেকে আমরা ইনফরমেশন বের করে মানে আনসার মিলানো, এটা হচ্ছে আমাদের যে স্কুল কারিকুলামের যে সিস্টেম, এইটা বাস্তবতা। হ্যাঁ, আর আইএলসে এর চেয়ে একটা এগিয়ে সবসময় আপনি যে ইনফরমেশন বের করতে পারলেই হবে এরকম না, আপনার কিছুটা অ্যানালিটিক্যাল স্কিলও থাকতে হবে, রিজনিং থাকতে হবে, বা আপনি হচ্ছে একটা তথ্য থেকে আরেকটা তথ্য অনুমান করার আপনার দক্ষতা থাকতে যেটাকে আমরা ইনফারেন্স বলে, তাই? তো এইটা, তো আমি যেটা করেছি, আমি গাইড বই আমাকে সাহায্য করেছে। কোথায় সাহায্য করেছে আমি সেটা বলছি। আমি হচ্ছে প্যাসেজ পুরোটা পড়তাম, শব্দার্থ শেখার চেষ্টা করতাম। এখন দেখেন গাইড বইয়ে শব্দার্থগুলো লেখা থাকতো। তো আমি ওইগুলো আগে থেকে শিখে ফেলতাম, প্যাসেজ পড়ার আগেই শব্দার্থগুলো শিখতাম, তাহলে প্যাসেজ পড়া কিন্তু ইজি হয়ে যায়। তারপরেও সব ওয়ার্ডের মিনিং কিন্তু গাইড বইয়ে থাকবে না। তো অনেকগুলো ওয়ার্ডের মিনিং গাইড বইয়ে নাই, যেগুলো আমি হচ্ছে নোট করতাম, তারপরে অর্থ খুঁজে খুঁজে বের করতাম। তখন তো গুগল ট্রান্সলেটের যে ভার্সনটা ছিল ওইটা অত ভালো ছিল না। তো ওইটাই আমার ফোন ছিল হচ্ছে নোকিয়া ফোন, তো ওই ফোন থেকে ইয়ে করতাম। নোকিয়া স্মার্টফোন না ডাম ফোন? ডাম ফোন। আচ্ছা, ওইটা গুগল মানে ব্রাউজ করা যায়। আচ্ছা, তো ওখানে গুগল ট্রান্সলেট দিয়ে সার্চ দিতাম, তারপরে একটা মিনিং দিত আসতো। তো এইরকম অনেক সময় হচ্ছে ওয়ার্ড মিনিং দিত, যেগুলো আসলে মানে কিরকম, আসলে গুগল ট্রান্সলেটের অবস্থা এত ভালো ছিল না। তো এইটার সাহায্যে এবং অন্যান্য ডিকশনারি সাহায্যে আমি সব ভোকাবুলারি নোট করে অর্থ শিখতাম। এভাবে আপনি চিন্তা করেন যে 14-15টা ইউনিটে অনেকগুলো প্যাসেজ, এই সবগুলো প্যাসেজ যখন আমি 1 by 1 শেষ করেছি, আমি নিজেই একটা পরিবর্তন লক্ষ্য করেছি আমার নিজের মধ্যে। ঠিক আছে, তারপরে কি হলো, তখনও হচ্ছে আমার টার্গেট হচ্ছে
আমি সায়েন্সে ছিলাম এবং সায়েন্সের সাবজেক্টগুলোতে আমার অবস্থা ততটা ভালো ছিল না। তো তখন আমি চিন্তা করেছি, ওকে, যদি আমি অন্যান্য সাবজেক্টে কোনো সাবজেক্টে এ প্লাস নাও পাই, ইংরেজিতে আমাকে এ প্লাস পাইতেই হবে। তো এর জন্য আমি ইংরেজিতে আলাদা ফোকাস দেওয়া শুরু করি। আচ্ছা, গ্রামার যেটা আমাদের সেকেন্ড পেপারের যে আহ, হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব, তারপরে হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো কিন্তু মানে একেবারে বেসিক জিনিসপত্র। এবং এগুলো এগুলো যদি কারো আয়ত্তে এসে যায়, তো তার জন্য হচ্ছে যে কোনো পেশেন্ট বোঝাও সহজ, সেন্টেন্স বানানো সহজ। এবং ওই যে আমাদের যে সিস্টেমেটিক ওয়েতে যে আমরা যে গ্রামারটা পড়তাম, আমি মূলত ওই গ্রামারটা থেকেই আমি শিখেছি। টেন্সও আমি ওই জায়গা থেকে শিখেছি এইসব। এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে আবার, হ্যাঁ। সেটা হচ্ছে যে গ্রামার মানে সেকেন্ড পেপারে ভালো করার জন্য তো আমাদের গ্রামাটিক্যাল নলেজ ভালো থাকা লাগে, কিন্তু এখানে কোন নলেজটা আসলে বেশি প্রয়োজন, বা তোমাকে পার্সোনালি কোনটা বেশি হেল্প করছে? তাত্ত্বিক নলেজ বা থিওরিটিক্যাল নলেজটা কতটুকু হেল্প করছে, এবং প্র্যাকটিক্যালি সলভ করে করে, ম্যাথস যেরকম সলভ করে করে শিখি ওই রকম শেখার মাধ্যমে কতটুকু শিখতে পারছো? কোনটা আসলে কতটুকু কন্ট্রিবিউট করছে তোমার সেকেন্ড পেপারে ভালো করার? এখানে একটা বিষয় কি, মানে আমি যদি ওভারঅল পড়তে না পারি, আমি যদি রিডিং পড়ে পড়ে বুঝতে না পারি যে কি নিয়ে কথা হচ্ছে, কমপক্ষে এতটুকু যদি আমি বুঝতে না পারি, তাহলে কিন্তু আমি সেকেন্ড পেপারেও ভালো করবো না। আমি যদিও আমি জানি যে কি প্রিপোজিশন কিরকম, রাইট ফর্মস অফ ভার্ব কিরকম, আমি রুল মুখস্থ করেছি, তারপরে আমি কিন্তু সঠিক আনসার দিতে পারবো না। কারণ আমাদের যে সিস্টেম, ওই সিস্টেমে কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব এবং প্রিপোজিশন সবগুলোও কিন্তু একটা স্টোরি আকারে আসে। মানে এমন না যে প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন দুইটা ভিন্ন বিষয়। আমাদের যে সিস্টেম ছিল, যে মনে করেন প্রিপোজিশন যেটা আসছে সেটা হচ্ছে 1971 নিয়ে আসছে। এখন 1971 নিয়ে পুরোটা জিনিস থাকে। তাহলে আমি যদি ওই জিনিসটা না বুঝি, তাহলে আমি যা মানে যদি নিয়ম খাটিয়ে আমি বের করতে পারবো না। এবং আমি যখন আমি কিছুই বুঝবো না, তখন আমি বুঝবো না যে অফ দিব না আউট দিব না ইন দিব। আমাকে একটা মাত্রা বুঝতে হবে যে এখানে কি নিয়ে কথা হচ্ছে। আর এটা বোঝার জন্য আমাকে ফার্স্ট পেপারে যে পেসেজগুলো আছে, পেসেজগুলো পড়া জানতে হবে। সেকেন্ড পেপারের মূলত যে নিয়ম কানুন, সেটা যাতে আমি ইন্ট্রিকেসিস বা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমি সঠিক, আমাকে পেসেজগুলো বুঝতে হবে। পেসেজ যদি আমি বুঝি, আমার জন্য গ্রামারের বিষয়গুলো অনেক, গ্রামারের বিষয় আছে আপনি শুধু আন্দাজ করে দিয়ে দিতে পারবেন। আপনি যদি পড়াটা বুঝেন, তাহলে আপনি ইন না আউট বসবে এটা তো আপনি বুঝবেন। আপনি যদি গল্পটা বুঝতে পারেন, ঠিক আছে। তো অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে গ্রামারের যে আমাদের যে গ্রামারের বই থাকে, আপনি যদি অ্যাডভান্স ইংলিশ না দেখেন, কত বড় বই, কতজন ওই বইটা পড়ে শেষ করতে পারছে? আমি নিশ্চিত আপনি পড়েন নাই, আমি পড়ি নাই। আরো সুন্দর, এমন কতজন আছে যে ইংলিশে এ প্লাস পাইছে ওইটা পুরোটা পড়ছে? কিন্তু হয় নাই, খুব বেশি মানুষ না। না। এখন আমি যেটা করছি, আমি এটা বলবো যে আমি যতটা না হচ্ছে ওই নিয়ম কানুনগুলো পড়ছি, এর হচ্ছে আমি বেশি সময় দিয়েছি প্র্যাকটিসে। যে প্র্যাকটিসের যে আলাদা ছিল যে সাজেশন দেওয়া, যে 50টা হচ্ছে প্রিপোজিশনের প্র্যাকটিস করার টেবল, এই টেবলগুলো আমি সলভ করছি। এবং সলভ করতে গিয়ে আমি যখন দেখছি যে এটা আমি পারতেছি না, আমি তখন নিয়ম দেখছি। আমি আগে নিয়ম শিখে এসে সলভ করতে বসি নাই, সলভ করতে গিয়ে একই জিনিস, মানে আগে এক্সারসাইজ সলভ করছে, তারপর আমি প্রশ্ন যে উত্তর দেওয়া আছে ওগুলোর সাথে মিলেছি, মিলে আমি বোঝার চেষ্টা করছি যে আমার আনসার যেগুলো হয়েছে এগুলো তো হয়েছে, যেগুলো হয় না এগুলো কেন হয় না। এর আগ পর্যন্ত এই যে বাংলার মতো, বাংলার সাথে আমরা অ্যানালজি দিতে পারি, বাংলাতে যদি এরকম সেম জিনিস যদি বাংলাতে আসে, প্রিপোজিশনের যে বিষয়টা, আমরা কিন্তু সহজেই পারবো, আমাদের কোনো রুল ব্যবহার করা লাগবে না, কোন কারকে কোন বিভক্তি, এগুলো আমাদের থিওরিটিক্যালি চিন্তা ভাবনা করা লাগবে না। তো এই সেন্সটা গ্রো করে ফেলছে ফার্স্ট পেপার প্র্যাকটিস করার মাধ্যমে। রাইট। আর আপনি যখন বারবার পড়তে থাকবেন, তখন ল্যাঙ্গুয়েজ কিন্তু র্যান্ডম জিনিস না। ল্যাঙ্গুয়েজ হচ্ছে খুবই অর্গানাইজড একটা জিনিস, এবং
আর হচ্ছে একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, প্যাটার্ন আছে, স্ট্রাকচার আছে। হুম। আর আপনি যখন বারবার প্যাসেজ গুলো পড়তে থাকবেন, আপনি ওই প্যাটার্ন গুলো নিজে থেকে আবিষ্কার করবেন। এই প্যাটার্ন গুলো যখন আপনি নিজে থেকে বুঝতে পারবেন, তখন আপনাকে আলাদা করে মুখস্থ করা লাগবে না যে ওকে বারবার পরে এস বাই এস যোগ করতে হয়। ওটা আপনি শিখে ফেলবেন। তারপরে হচ্ছে দেখবেন যে হচ্ছে আপনি বারবার লেখছেন যে হি লুক নাইস, এবং বারবার দেখতেছেন যে ওখানে গিয়ে এস দেওয়া। তারপরে আপনি দেখলেন যে আপনি তারপর লিখলেন দে লুকস নাইস। হ্যাঁ, দে লুকস নাইস। তারপরে গিয়ে দেখলেন না, ওকে এস নাই। আপনি এভাবে যখন আপনি দুইটা করবেন, আপনি কনফিউজড হয়ে যাবেন। কিন্তু আপনি যখন 10টা করবেন, তখন আপনি ওই প্যাটার্নটা আবিষ্কার করে ফেলবেন। এবং জিনিসটা এরকম হওয়া জরুরি না যে আপনি সচেতনভাবে প্যাটার্নগুলো আবিষ্কার করতেছেন, বরং আপনার অবচেতনেই কিন্তু জিনিসটা হয়ে যায়। মানুষের ব্রেন কিন্তু আসলে অনেক পাওয়ারফুল। আমরা অবহেলা করি যে আমি বোকা, আমি কিছু পারি না, এরকম। কিন্তু আসলে বিষয়টা তো এরকম না। আমরা যদি যথেষ্ট প্র্যাকটিস করি তাহলে আমাদের ব্রেন কিন্তু প্যাটার্ন করতে পারে। আমি প্রাসঙ্গিক একটা উদাহরণ দিই যে বিড়ালের সংজ্ঞা কি আর কুকুরের সংজ্ঞা কি। সংজ্ঞা কিন্তু আমরা দিতে পারবো না। 4 পা, আচ্ছা তাহলে একটা বিড়ালের যদি একটা পা কম থাকে তাহলে এটা কি বিড়াল না? বিড়ালই, এটা তো বিড়াল। আচ্ছা ঠিক আছে, তাইলে বিড়াল, আচ্ছা 4 পা আছে, ওকে ঠিক আছে, 3 পা হতে পারে, ওকে ঠিক আছে। তাহলে একটা কুকুরকে দেখে কি আমি বিড়াল বলবো? না, কিভাবে বলবো না, কারণ কুকুর ঘেউ ঘেউ করে। আচ্ছা ঠিক আছে, মানে কোনো কুকুর যদি মিউট হয়, এটা যদি কথা বলতে পারে না, তাহলে ওটা কি কুকুর না? না, ওইটাও তো কুকুর। তাহলে কিছু একটা আছে যেটা হয়তো আমরা পিন পয়েন্ট করতে পারতেছি না ভাষায় কোথায়, কিন্তু আমাদের ব্রেন কিন্তু ধরতে পারে। কোনো একটা বিড়াল যদি আমরা দেখি যেটার হয়তো হাত পা নাই ঠিক মতো, হয়তো লেজ নাই, হয়তো কথা বলতে পারে না, ডাকতে পারে না, আমরা কিন্তু দেখা মাত্রই বুঝতে পারবো যে এটা একটা বিড়াল। আমরা বুঝতে পারবো এটা কুকুর না, এটা বিড়াল। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথার, মানে আমাদের ব্রেইনের ব্যাকএন্ডে ঘটতেছে, আমরা বুঝতেছি না। কিন্তু আমরা এতবার দেখছি একটা বিড়াল আর এতবার দেখছি একটা কুকুর যে এখন আমরা প্যাটার্নটা বুঝতে পারি। এখন আরেকটা জিনিস যদি বলি যে যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে একটা ব্রেক থ্রুর প্রয়োজন হয়। যে আমি হচ্ছে এলিমেন্টারি লেভেলে আছি, বা আমি হচ্ছে সেকেন্ডারি লেভেলে, মোটামুটি সেকেন্ডারি লেভেলে আছি। এখন আমাকে ওই জায়গা থেকে কিন্তু খুব বেশি কনফিডেন্ট হওয়া যায় না। আপনি হচ্ছে সবসময় কনফিউজ থাকবেন যে আচ্ছা আমি এই বাক্যটা লিখতেছি, এটা কি সঠিক হচ্ছে কিনা, একটা ভয় কাজ করে। কনফিডেন্স নাই। হ্যাঁ, কনফিডেন্স নাই। তখন কিন্তু আপনি 5 লাইন লিখতে গেলে আপনার হচ্ছে মনে হবে না, আচ্ছা এই লাইনটা বাদ দিয়ে দিই, কারণ এই লাইনটা হচ্ছে আমি নিশ্চিত না সঠিকভাবে লিখতে পারতেছি কিনা। এখানে দুইটা জিনিস আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে, রাইটিং এবং রিডিং এ। রাইটিং এ আমার কিভাবে আমি হচ্ছে রাইটিং এ উন্নতি করার জন্য সবচেয়ে ভালো যে টুল আমি পেয়েছি সেটা হচ্ছে চ্যাটিং। আচ্ছা, তো আমি তখন অলরেডি শুরু করে দিয়েছি অনেকের সাথে আমি ইংলিশে চ্যাট করতাম, যারা হচ্ছে ইংলিশ পারে আমার হচ্ছে বেটার। তো আমি আমার বন্ধুদের কথা বলবো, হচ্ছে আমাদের সাথে ছিল সাকিব, আমরা সাকিব ভাই বলতাম। তো সাকিব ভাই হচ্ছে ইংরেজিতে ভালো ছিল। তো উনার সাথে মানে আমি মাঝে মাঝে ইংলিশে বলতাম, কারণ হচ্ছে উনারাও কমেন্ট করতো ইংলিশে, তারপরে চ্যাট করতো ইংলিশে। আমি জানি না কেন ইংলিশে করতো, কিন্তু আমি হচ্ছে মজা পাইতাম, এবং আমার মনে হইতো যে অনেক জিনিস আছে ইংরেজিতে এক্সপ্রেস করা সহজ, বাংলায় এক্সপ্রেস করা আছে, এরকম মনে হইতো। জাস্ট হয়তো গাট ফিলিং, জানি না। তালহা ছিল আরেকজন, ঠিক আছে। আচ্ছা, তখন আপনার এক পর্যায়ে যখন আপনার সাথে পরিচয় হইল, যখন আপনার সাথে আমি যখন আমার দাখিল পরীক্ষায় আমার কেমিস্ট্রিতে এবং অন্যান্য সাবজেক্টে আমি খুব খারাপ ছিলাম, কারণ আপনার কাছে আমি 2-1 দিন পড়তে গেছিলাম, ঠিক আছে। এরপরে যখন আপনার সাথে আমার কথাবার্তা শুরু হইলো, চ্যাটিং, তখন কিন্তু আপনার সাথে আমি প্রায় ইংরেজিতে চ্যাট করতাম। তখন আপনি একদিন বলছিলেন যে ওকে তুমি তাইলে এতটুক যে তুমি ইংলিশ পারো, তখন আমি কিন্তু খুবই কনফিউজ ছিলাম, আমার ভয় হইতো যে ভুল হইছে। কিন্তু আপনি একদিন বললেন যে আচ্ছা এই যে চ্যাট করতে পারতেছো, ওইটা তুমি কিরকম শিখলা, ঠিক আছে, হাউ ডিড ইউ বিকাম দ্যাট গুড।
এরকম একটা আপনি দিছিলেন মেসেজ আমাকে। তখন আমি খুশি হয়েছিলাম, কিন্তু আমি হচ্ছে একটু হিউমিলিটি দেখাইছি আর কি। আচ্ছা, আচ্ছা, এটা একটা আমাকে ব্যাপক হেল্প করে। যে আমি হচ্ছে চ্যাটিং এর সময়, চ্যাটিং কিন্তু খুবই ফার্স্ট হওয়া লাগে হ্যাঁ, রিয়েল লাইফে হ্যাঁ, রিয়েল টাইম। তখন কিন্তু হচ্ছে আমি গ্রামার পারি আর না পারি, আমাকে একটা লিখে দিয়ে দিতে হবে। ঠিক আছে? তখন আবার ChatGPT-ও ছিল না যে আমি নিশ্চিত করব। ওকে, এটা ঠিক কি ভুল। গ্রামারের সাথেও পরিচয় ছিল না। হ্যাঁ, তখন যে ছিল ওই পাশে, সে অনেক সময় ভুল ধরে দিত, অনেক সময় দিত না। এটাই। আচ্ছা, এটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে অনেক কনফিডেন্স মানে আগাই দিছে। রিডিং এর ক্ষেত্রে একটা একটা জিনিস ঘটছে, যেটা হচ্ছে আমাকে একটা ব্রেক থ্রু করে দিছে। সেটা হচ্ছে আমি তো ফার্স্ট ইংলিশ পড়তে ফার্স্ট পেপার পড়ছি। ফার্স্ট পেপার পড়ছি, তখন আমি অনেক ভোকাবুলারি শিখছি, আর অনেক সেন্টেন্স কনস্ট্রাকশন শিখছি, কিন্তু ওই কনফিডেন্সটা আসে নাই। একদিন স্ক্রল করতে করতে ফেসবুকে একটা বই আসছে। বইটা সম্পর্কে আমি আগেও শুনছি প্রচুর, কিন্তু আমি কখনো পড়ি নাই, আমার পড়ার আগ্রহ ছিল। বইটার অনুবাদও আছে, কিন্তু আমার সামনে আসছে বইয়ের ইংলিশ ভার্সনটা, যে মেইন ভার্সনটা। সুন্দর লাগছে, আমি হচ্ছে ডাউনলোড করে ফেলছি, মানে এমনি ডাউনলোড করে ফেলছি। তারপরে মানে আমার মনে হয় না যে আমি পড়ে শেষ করতে পারবো, কিন্তু আমি পড়া শুরু করছি, এবং বইটা হচ্ছে এত বেশি অ্যাডভেঞ্চারাস, মানে স্টোরিগুলো এত, স্টোরির মধ্যে এত বেশি অ্যাডভেঞ্চার, যে আমি বুঝি আর না বুঝি হচ্ছে আমি কানেক্ট করে ফেলছি যে এই হচ্ছে গল্প, উনি এখানে আছেন, তারপরে এখানে যাইতেছেন, মাঝখানে আহ, অনেক কিছু ঘটতেছে গল্পের মধ্যে, এবং প্রচুর অ্যাডভেঞ্চার থাকার কারণে হচ্ছে আমিও এই জিনিসগুলো ফিল করতেছিলাম, যদিও আমি সব ওয়ার্ড আমি বুঝতেছিলাম, এবং সব ওয়ার্ড আমি তখন শিখে শিখে যাওয়াও সম্ভব না। কিন্তু আমি যেহেতু 60-70% আমি বুঝতেছি, ওইগুলো কাজে লাগিয়ে আমি পুরো বই শেষ করছি। এবং যখন বইটা শেষ করে ফেলছি, তখন আসলে ওই যে আমি 30-40% আমি পারি না, ওইটা কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, কারণ আমি পুরো গল্পটা ধরে ফেলছি। আমি যে জায়গাগুলো মিস করছি সেটা হচ্ছে, ওকে, উনি বসে আছেন, ধরেন আমি উদাহরণ দিতেছি আর কি, যে উনি বসে আছেন এবং উনাকে চা দেওয়া হয়েছে, এখন উনি চার বর্ণনা দিছে বিভিন্ন মানে ইয়ে করে, মানে সাহিত্যিক ভাষা। এখন আমার ওই চার বর্ণনাটা না বুঝলেও চলে, কিন্তু আমি যে মূল গল্পটা, যে মূল প্লট, ওইটা আমি ধরছি, এবং ওইটা ছিল মোটামুটি 150-200 পেজের বই। তো ওইটা আমি শেষ করেছিলাম মনে হয় তো 2-3 সপ্তাহে। আচ্ছা, হ্যাঁ, তখন আমি বাংলা বই আরো অনেক দ্রুত পড়ে ফেলতে পারতাম, ইংরেজি ছিল বলে 2-3 সপ্তাহ লাগছে। বাট স্টিল দ্যাট ওয়াজ এ গ্রেট থিং ফর ইউ, রাইট? হ্যাঁ, তখন আমি হচ্ছে মানে আমাকে কে আটকায়, মানে আমি ওইটা বুঝাইতে পারতেছিলাম না কাউকে, মানে আমি বলতেছিলাম। তো আমি মানে আই এক্সপ্লোরেড উইথ ইউফোরিয়া, যে আমি একটা ইংরেজি বই পড়ে শেষ করে ফেলছি। হাউ ইজ দ্যাট? এখন আমি মানে মানে হেলাল ভাইকেও বলছি, মানে যাকে পাইতেছি তাকে বলতেছি যে ওকে, আমি এরকম একটা বই পড়ছি, ঠিক আছে, তাও ইংরেজি, কি মনে করেন আপনি? ওকে, এরপরে আমি আর কোনোদিন কিছু পড়তে, ইংরেজিতে কোনো কিছু পড়তে ভয় পাই নাই। আমার আসলে, আমি ইফ আই এম নট মিস্টেকেন, আমার ওই সময়ের কথা মনে আছে, এবং আমি খেয়াল করছিলাম বিষয়টা যে একটা পর্যায়ে আমি নোটিস করছিলাম তোমার মধ্যে যে তোমার ইংরেজি পড়ার ভয় কেটে গেছে এবং ইংরেজি পড়ার প্রতি তুমি অভ্যস্ত হয়ে গেছো। তারপরে আমি দেখছি যে যত সময় গেছে তত তোমার জন্য ইংরেজি পড়া সহজ হয়ে গেছে, ইংরেজি বই পড়তেছো, আর্টিকেল পড়তেছো। এই পর্যায়ে আসার আগ পর্যন্ত কিন্তু একটা স্ট্রাগল করা লাগছে, এবং এই স্ট্রাগলটা আসলে যে ব্রেক, আমার মনে হয় এখানে ব্রেক থ্রু এর যে বিষয়টা ওইটা আসে, যে আসলে এই বইটা এক ধরনের ব্রেক থ্রু রিডিং এর কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে। এজন্য আমি যে কাউকে আমি সাজেস্ট করব যে আপনি যে কোনো একটা মানে আপনার ভালো লাগে এরকম জনরার যে কোনো একটা বই, ছোট হোক বড় হোক, আপনার যেটা ভালো লাগে, একটা বই আপনি শেষ করেন পুরোটা পড়ে,
দরকার নাই আপনি হচ্ছে 100% বোঝা লাগবে, আপনি হচ্ছে 60-70% বুঝেন, 50-60% বুঝেন, তাহলেও চলবে। আপনি হচ্ছে এতটুকু বুঝতে পারবেন যে ইংরেজি ভাষা আলাদা কিছু না। আমি যদি বাংলায় হচ্ছে হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ে বুঝতে পারি, ইংরেজিতে আমি হচ্ছে পাওলো কোয়েলোর উপন্যাস পড়ে বুঝতে পারবো। হুম। উপন্যাস হিসাবে এগুলো সেম, ভাষাটা ডিফারেন্ট। এবং ওকে কেউ মাইন্ড করেন না, মানে আমি তুলনা দিতেছি, মানে আমি এমনি বলতেছি যে যে ইন্টারনাল মানে ভিতরের যে ল্যাঙ্গুয়েজ, হুম। যে ফিলিং এক্সপ্রেস করা হচ্ছে, যে চিন্তা এক্সপ্রেস করা হচ্ছে, এগুলো কিন্তু সেম, হুম। ওয়ার্ডগুলো চেঞ্জ হচ্ছে। এখন আমি যদি বেসিক আমার ভোকাবুলারি থাকে, একটা একটা বেসিক আমার লেক্সিক্যাল রিসোর্স থাকে, আমি বেসিক সেন্টেন্স মানে কনস্ট্রাকশন বোঝার ক্ষমতা থাকে, আমি একটা বাংলা জিনিস পড়ে বুঝতে পারলে আমি ইংলিশটাও পড়ে বুঝতে পারবো। কারণ আমাদের ব্রেনের মধ্যে আমি মানে আমি হচ্ছে শিওর করে বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে আমাদের ব্রেনের মধ্যে একটা সিস্টেম আছে যে হচ্ছে যে একটা জিনিস এক জায়গায় যদি খালি পড়ে থাকে ওইটা ফিল করে দেয়। কিছু একটা মানে একটা স্টোরি যদি আমি প্রথমটা জানি আর শেষটা জানি, আমি মাঝখানটা আমি একভাবে না একভাবে আমি জোড়াতালি দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এখন এখন একজন বলবে যে ওকে জোড়াতালি দিয়ে, আপনি কি প্রথম দিকে যদি আপনি জোড়াতালি দিয়েও আপনি যদি একটা জিনিস বুঝেন, ওইটাও আপনার জন্য ভালো, একটা ব্রেক থ্রু এনে দিবে। এরপরে আপনি আস্তে আস্তে একটা সময় আসবে যখন আপনি প্রত্যেকটা লাইন বুঝবেন, প্রত্যেকটা লাইনের যে ভিতরে যে ইনসাইট আছে ওইটা বুঝবেন। কিন্তু তার আগে আপনারা হচ্ছে যে উপরের যে জিনিসটা মানে সারফেস লেভেল জিনিসটা তো বোঝার চেষ্টা করতে হবে প্রথমে, এইটা। আচ্ছা, এখান থেকে আসি, এটা কিভাবে আইএলটিএস হেল্প করে। তখন মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে ওকে আমি আচ্ছা, আইএলসে আসার আগে আমি একটা গল্প বলতে যাচ্ছিলাম যে আমারও কিন্তু সিমিলার একটা গল্প আছে। তবে এটা অনেক ছোট থাকার সময়, এটা নট কোয়াইট শিওর, প্রবাবলি ক্লাস 4 অথবা 5 থাকতে আমাদের স্কুলে রিডিং ক্লাব ছিল। রিডিং ক্লাবে মূলত রেগুলারলি যে বই আমরা পড়তাম সেটা হচ্ছে অক্সফোর্ড রিডিং সার্কেল, আর এটা হেল্প করছে ওভারঅল রিডিং এর। সেকেন্ডলি একবার রিডিং ক্লাবে কি হয়েছিল যে আমাদেরকে বলা হয়েছিল লাইব্রেরি থেকে আমরা আমাদের ইচ্ছা মতো বই আনবো, আমাদেরকে গ্রুপ করে দেওয়া হচ্ছে। তারপর এই যে আমরা 3-4 জন ফ্রেন্ড নিয়ে বই আনছি, একটা চিনি না বই আনছে, বইয়ের নাম ছিল রবিনসন ক্রুজো, সম্ভবত দি অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুজো। তো এইটা পড়ে আমরা ব্যাপক মজা পেয়েছি। তো কারণ তখন তো ছোট ছিলাম, অ্যামিউজমেন্ট সহজ ছিল, এন্টারটেনমেন্ট সব সহজ ছিল। আমরা বই পড়ছি যে সে একটা জঙ্গলে আটকে গেছে, তারপর দেখা গেল গাছ কাটছে, গাছ কেটে নৌকা বানাইছে। আর আমরা হাসা শুরু করছি যে কিছু নাই, তার সে জঙ্গলের মধ্যে গাছ কেটে নৌকা বানানো শুরু করছে, তারপর নদী পার হচ্ছে, এইগুলো আর কি। এত বেশি মজা লাগছে যে এই ঘটনার পর আমি আমার আব্বাকে নিয়ে আলিগড় লাইব্রেরিতে গিয়ে এক কপি এটা কিনে আসি, এই বইটা রবিনসন ক্রুজো। যদিও পড়া হয় নাই, কারণ তখন তো আরো ছোট ছিলাম, পড়ার অভ্যাস কম ছিল। বাট স্টিল এই যে রিডিং ক্লাবের বিষয়টা কিন্তু পড়ার ভয়টা দূর করছে। পাশাপাশি ইংলিশ ফর টুডের প্যাসেজগুলো, কারণ আমি যখন ইংলিশ ফর টুডে বা ইংলিশ ফার্স্ট পেপারগুলো সলভ করতাম, তখন প্যাসেজ পড়ে তারপর সলভ করতাম। প্রথমে একবার প্যাসেজ পড়তাম, তারপর সলভ করতাম। তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে আমাকে অনেক বেশি হেল্প করছে পরবর্তীতে রিডিং কম্প্রিহেনশনটা বাড়ানোর। এখন আইএলস এর ক্ষেত্রে রিডিং এর বিষয়টা কিভাবে হেল্প করছে, এইটাতে যাওয়ার আগে আমার মনে হয় যে আমি প্রথমে এটা জিজ্ঞেস করে নেই, মনে হচ্ছে এই জন্য জিজ্ঞেস করা যে রিডিং আর রাইটিং এর বিষয়টা তো বুঝে আসলো, রিডিং এর বিষয়টা আছে আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে আছে, রাইটিং এর বিষয়টাও আছে, দুইটাতেই আছে ফার্স্ট সেকেন্ড পেপার। লিসনিং এবং স্পিকিং এই দুইটা কি আসলে এসএসসি দাখিল বা এইচএসসি আলিমে থাকা অবস্থায় শেখা হয়েছে, নাকি যখন আইএলস দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে, যখন আইএলস এর কথা শোনা হয়েছে, প্ল্যান করা হয়েছে, তখন থেকে নেওয়া হয়েছে? না, এই জিনিসটা যখন হচ্ছে রিডিং রাইটিং এর একটা একটা পর্যায়ে পৌঁছার পরে, তখন তো হচ্ছে ইংরেজি কোনো একটা জিনিস শুনলে, বিশেষ করে যা আমেরিকান স্পিকারের,
হচ্ছে অল্প অল্প বোঝা শুরু করছে। হুম। তো আমার আবার আগ্রহ ছিল যে কিছু কিছু স্পিকারের বক্তব্য শোনার। হুম। তো আমি ওইগুলা শোনা শুরু করছি। ওইগুলো ওইখান থেকে শুরু। এটা হচ্ছে আমার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি হচ্ছে ইউটিউব ঘাটাঘাটি শুরু করছি। তখন হচ্ছে ইউটিউবে প্রচুর ইংরেজি কনটেন্ট। তো ওইগুলার মধ্যে অনেকগুলো কনটেন্ট হচ্ছে দেখা শুরু করছি। হুম। পাশাপাশি আমার হচ্ছে বেসিক আমার জানা আছে যে ওকে কথা যদি আমি শুনতে পারি তাইলে আমি বুঝতে পারি। হুম। আমি যদি ধরতে পারি যে হচ্ছে উনি এই ওয়ার্ড বলছেন, এই সেন্টেন্স বলছেন, তাইলে আমি বুঝতে পারি। এখন এমনিতে তো আমাদের জন্য হচ্ছে মনে হয় যে অনেক স্পিডে বলে ফেলতেছেন। যারা ইংলিশ নেটিভ স্পিকার যারা তাদের বক্তব্য হচ্ছে আমাদের কাছে অনেক বেশি ফাস্ট মনে হয়। তো কিন্তু ইউটিউবে একটা সুবিধা, ২ টা সুবিধা আছে। একটা হচ্ছে সাবটাইটেল ব্যবহার করা। তো সাবটাইটেল যদি থাকে আমি হচ্ছে শুধু লিসনিং করতেছি এমন না, আমি রিডিং করতেছি। এবং আমার লিসনিং এ যদি আমি পুরো জিনিস না বুঝতে পারি, আমি রিডিং এর মাধ্যমে আমি বুঝতে পারতেছি। এবং আমি যদি স্পিডে বলে চলে যান, আমি কিন্তু পজ করে ওই জিনিসটা আবার বুঝতে পারতেছি, আবার শুনতে পারতেছি। এইরকম হচ্ছে শোনা শুরু করছি। এটা হচ্ছে জাস্ট আমি যখন দাখিল পরীক্ষা দিছি তখন এটা শুরু হইছে। তারপরে একের পর এক নতুন, নতুন স্পিকার, কনটেন্ট ক্রিয়েটরদের আমি হচ্ছে আবিষ্কার করছি। তারপরে হচ্ছে উনাদের কনটেন্ট দেখা শুরু করছি। এরকম চলছে আমার ২-৩ বছর। হুম। টানা হচ্ছে আমি হচ্ছে প্রতিদিন দেখতাম। মোস্টলি ফর এডুকেশনাল পারপাসেস এন্ড ফর এন্টারটেইনমেন্ট পারপাস। যে অনেক ভিডিও দেখতাম, মজা লাগে এইজন্য অনেক ভিডিও দেখতাম। হচ্ছে অনেক কিছু শেখা যায় সেজন্য। তখন হচ্ছে টেড টক দেখা শুরু করছি। পডকাস্ট তখন অনেক মানে পপুলার হয়ে চলেছে। হ্যাঁ, বিশেষ করে করোনার পরে হচ্ছে করোনার সময় এবং করোনার পরে অনেক বেশি লিসনিং করছি। তখন হচ্ছে পডকাস্ট যে পডকাস্ট একটা ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়িয়ে গেছে অলরেডি। তখন হচ্ছে প্রচুর পডকাস্ট আসতেছে এবং পডকাস্ট শোনা শুরু করছে। এইভাবে মূলত আমার এই যে আমি লিসনিং ইমপ্রুভ করার জন্য যে শুনছি সবসময় এরকমও না। অনেক জিনিস আছে যে কমেন্ট্রি শুনতাম। মনে করেন অনেক বিষয় আছে পলিটিক্যাল কমেন্ট্রি। তো পলিটিক্যাল কমেন্ট্রি শুনতে ভালো লাগে। আমাদের হচ্ছে একটা ফেভারিট পাস টাইম হচ্ছে কমেন্ট্রি, পলিটিক্যাল কমেন্ট্রি শোনা। মানে আমাদের আগের জেনারেশনের মুরব্বীদের বাঙালি পুরুষ, হ্যাঁ, বাঙালি পুরুষদের অভ্যাস। হ্যাঁ এইটা। হ্যাঁ, হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে এর পাশাপাশি মানে এই ধরনের কমেন্ট্রির পাশাপাশি আরো অনেক জিনিস আছে। ব্লগ দেখা, ব্লগ একজন এক জায়গায় গেছে ওই জায়গার বর্ণনা দিতেছে। রিঅ্যাকশন ভিডিও দেখা হয়েছে কখনো? হ্যাঁ, রিঅ্যাকশন ভিডিও দেখা, এটাও তো এক ধরনের কমেন্ট। এটাই। তো ওইগুলা দেখতে দেখতে এক সময় হচ্ছে আচ্ছা তারপর আচ্ছা, এগুলো দেখার কি মৌলিক উদ্দেশ্য কি এটা ছিল যে আমি ইংলিশ শিখবো? না, আমার মৌলিক উদ্দেশ্য ছিল যে ওই বিষয় সম্পর্কে। ওই বিষয়ে যেমন আমি একটা উদাহরণ দিই যে ক্র্যাশ কোর্স নামে একটা চ্যানেল আছে ইউটিউবে। তো ক্র্যাশ কোর্স চ্যানেল, জন গ্রিন আর হ্যাং গ্রিন মনে হয়। হ্যাঁ, জল গ্রিন, হ্যাং গ্রিন, ও ২ ভাই। হ্যাঁ। এখন আমার হচ্ছে ফিলোসফি সাবজেক্টের প্রতি একটা আলাদা আগ্রহ আছে। তো ওই আগ্রহ থেকে ওই জায়গায় একটা ক্র্যাশ কোর্স ছিল ফিলোসফি। ওই কোর্সটা হচ্ছে মনে হয় ৩৩-৩৪টা ভিডিও। এইটা হচ্ছে 1 by 1 ভিডিওগুলা দেখে শেষ করছে। তো এটা মূলত, এবং আপনি আরেকটা দিছিলেন ক্র্যাশ কোর্স, ওইটা হচ্ছে আমি অতটা মানে পুরোপুরি শেষ করতে পারি নাই। হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ওইটা। তো ওইগুলা যখন শুনছি তখন কিন্তু এটাও লিসনিং, কিন্তু এই লিসনিংটা আমি মানে ফিলোসফি জিনিসটা কি ওইটা বোঝার জন্য আমি এই লিসনিংটা করছি। এক্ষেত্রে লাভটা কি হয় যে আমার মনোযোগ হচ্ছে আমি জোর করে মনোযোগ দেয়া লাগতেছে না। যেহেতু আমি ফিলোসফি বিষয়টার প্রতি আগ্রহী, আমার মনোযোগ অলরেডি অনেক বেশি আমি দিতেছি ওইখানে। ওটা আমার স্কুলেরও পড়া না, কোনো বাধ্যবাধকতা নাই, জাস্ট ইন্টারেস্ট থেকে ওইটা করতে।
এই জিনিসটা ওই মানে আনলাইক উইথ নিউজের ক্ষেত্রে অনেকেই যে আমি নিউজ শুনি কেন কারণ আমি ইংরেজি শিখবো, দেখা যায় জিনিসটা বোরিং হয়ে যায়, টিডিয়াস হয়ে যায়। আমি ওই জিনিসটা পরামর্শ দিই যে জিনিসটা ভালো লাগে আপনি ওইটা দেখে নিন, ওইটা শিখেন। পাশাপাশি আরেকটা জিনিস হয় আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আমি এই কোর্সটা করতেছি, আমার এই জিনিসটা শিখতে হবে, এই জন্য ব্রেইন একটা প্রেশার ফিল করে, তখন যে কোনোভাবে হোক কোপ করে, এক ধরনের কোপিং, তখন ইংরেজি শেখাটা একটা কোপিং মেকানিজম হয়ে যায়। তারপরে দেখুন, তো আমি তখন কিন্তু অনেকগুলো জার্গনও আপনি শিখবেন। ওই ফিলোসফির মধ্যে যে বিভিন্ন টার্ম আছে। আছে ওইগুলো শিখবেন, যেগুলো আবার অনেক ক্ষেত্রে জার্গন ঠিক আছে, কিন্তু ডে টু ডে লাইফেও আমরা ব্যবহার করি এরকম অনেক জিনিস। শব্দ করছে অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, বা বিভিন্ন কোনোটেশনে আমরা ব্যবহার করে থাকি। তো ওই জায়গা থেকে লিসনিংটা আসলে ওইভাবে ডেভেলপ করছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে ডিবেট দেখতে মজা লাগে। তো অনেক হচ্ছে লম্বা লম্বা আমি ডিবেট দেখছি, এবং ডিবেটের ক্ষেত্রে মানে ভোকাবুলারি ডেভেলপ করা যায় আর একটু বেশি। পাশাপাশি আর্গুমেন্টেশন ডেভেলপ করা যায়, রিজনিং এবিলিটি ডেভেলপ করা যায়, পাশাপাশি স্পিকিং এবিলিটিও ডেভেলপ করা যায়। which brings us to the next topic, স্পিকিং ডেভেলপ করার ক্ষেত্রে একই প্রশ্ন, স্পিকিং কি আইএলটিএস দেওয়ার যখন নিয়ত করছিলা তখন থেকে প্র্যাকটিস করা শুরু করছো নাকি আরো আগে থেকে? মাল্টিপল অকেশনে ইংলিশ স্পিকিং করার ট্রাই করছি, কিন্তু ওইভাবে ইংলিশ স্পিকিংটা আমার ডেভেলপ করা হয় নাই। স্পিকিংয়ে আমার কিছুটা দুর্বলতা ছিল সবসময়। তো ইংলিশ স্পিকিংটা মূলত আমি ক্রেডিট দেব যে আপনার সাথে অনেকদিন আমার স্পিকিং মূলত আপনি ট্রাই করতেন, এবং আপনি মাঝে মধ্যে ফোর্স করতেন যাতে আমিও স্পিকিং করি ইংলিশে। এটা একটা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমার ভাই, আমার হচ্ছে ইমিডিয়েট বড় ভাই যিনি, উনি হচ্ছে আইএলটিএস এর প্রস্তুতি নিতেছিলেন ওই সময়। তখন ওনার সাথে মাঝে মধ্যে স্পিকিং প্র্যাকটিস করার ট্রাই করতাম। আমার হচ্ছে কাজিন ছিল, তাদের সাথে অল্প দূর প্র্যাকটিস করতাম, কিন্তু কারোরই যেহেতু কাজিন বলতে কি বিদেশি কাজিন? না, দেশি কাজিন, বাট ইংলিশ পারেন এরকম? ইংলিশ পারেন খুব বেশি ওরকমও না, মানে আমরা স্পিকিং একটু ডেভেলপ করার জন্য, কারোরই খুব বেশি ভালো না স্পিকিং, কিন্তু একটু ট্রাই করতাম। তারপরে যখন দেখতাম যে হচ্ছে না আমাদের দিয়ে, বাদ দিয়ে দিতাম। আচ্ছা, ঠিক আছে। কিন্তু স্পিকিং এ যখন হচ্ছে তখন কিন্তু আমরা আবার এস একাডেমি শুরু করে ফেলছি। এই এস একাডেমি আমরা শুরু করে ফেলছি, এবং তখনও আমি আইএলটিএস দিই নাই, আইএলটিএস পরীক্ষায় আমি বসি নাই। তো আমি আইএলটিএস পরীক্ষা দেব এরকম। আমাদের স্পিকার্স ক্লাবে ছিলেন আমাদের ফাহিমুর রহমান ফাহিম স্যার। ফাহিমুর রহমান ফাহিম স্যার হচ্ছে নানান বিষয়ে হচ্ছে ইংরেজিতে কথা বলা, মানে হচ্ছে আড্ডা জমানোর ক্ষেত্রে অনেক এক্সপার্ট। তো উনি হচ্ছে ইংরেজিতে স্পিকার্স ক্লাবে হচ্ছে আমি অ্যাটেন্ড করতাম ওনার সাথে, এবং দেখা যাইত যে অনেক লম্বা সময় আমরা কথা বলতেছি। আমার মনে আছে মাঝে একবার তো এরকম হয়েছিল, আমরা সম্ভবত 10:30 বা 11টা থেকে শুরু করে 3:30 রাত 3:30 পর্যন্ত আলোচনা করছি, আড্ডা দিচ্ছি নানা টপিকে, কোনো মানে ফিক্স কোনো টপিক না। তো এই জন্য হচ্ছে যে স্পিকার্স ক্লাবে যেহেতু হচ্ছে সবার সাথে নিজেকেও কিছু জিনিস বলতে হয় আড্ডা জমানোর জন্য, তখন ওই স্পিকার্স ক্লাবে বলতে গিয়ে বলতে কিছুটা ভালো হয়ে গেছে। তারপরেও অতটা ভালো হয় নাই, হচ্ছে ইমপ্রুভমেন্ট দরকার। এরপরও কইতে কোথাও এখন স্পিকিংটা আমাদের মনে হয় সবচেয়ে প্র্যাকটিস করার সুযোগ কম, বিশেষ কম ছিল। আচ্ছা, এটাতে পরে আসতেছে কেন কম ছিল। তো এই জন্য স্পিকিং এ একটু স্পিকিং আবার উন্নত করা যায় সবচেয়ে কম সময়ে, কিন্তু ওইটার জন্য এনভায়রনমেন্ট তৈরি করাটা দরকার। এনভায়রনমেন্ট তৈরি করতে পারলে ইংলিশ স্পিকিং উন্নত করতে খুব বেশি সময় লাগার কথা। আচ্ছা, তাহলে আমার মনে হয় আজকের আলোচনা আমরা এতটুকু রাখতে পারি প্রথম পর্ব হিসেবে, আর এইটার এক্সটেনশন বা দ্বিতীয় পর্ব হিসেবে আমরা আলোচনা করতে পারি স্পেসিফিকলি কিভাবে প্রস্তুতি নিলে আমরা আইএলটিএস একটা ভালো স্কোর যেমন 7 পেতে পারি। এই আলোচনা শেষ করার আগে আগামী পর্বেও আমি চাচ্ছি মূল আলোচক তুমি হবা,
তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করবা কিভাবে আইএলটিএস এ তুমি 7 স্কোর করলা। তার আগে আমার মনে হয় আমরা একটু শেষ করতে পারি যে আইএলটিএস এর ইন্ডিভিজুয়াল স্কোর তোমার কিরকম ছিল, কোনটাতে কত পাইছিল? আমি আইএলস লিসনিং এ এবং রিডিং এ 7.5 করে পাইছি। হুম। রাইটিং এ 6.5। হুম। স্পিকিং এ 7। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকের মতো শেষ করে ফেলি। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে আইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটা ভালো স্কোর করা যায়, বিশেষ করে 7 বা 7+ একটা স্কোর আনা যায়।